আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? কি হয়েছিল 8 বছর আগে গল্পের নেক্সট পার্ট নিয়ে আইসা পড়ছি। তো সবাই ভিডিওটি একটা লাইক এবং কমেন্ট করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো আর দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও। শুধু কান্না করে যাচ্ছে। ঠিক তখনই ডাক্তার বের হয়ে এসে বলল, এই যে শুনছেন, আপনাদের পেশেন্টের জ্ঞান ফিরছে। চাইলে একজন একজন করে দেখা করতে পারেন, তবে সবাই একসাথে যাবেন না। কথাটা শোনা মাত্রই নীলা বলে উঠল, আচ্ছা তাহলে আমি দেখা করতে যাব। এই বলে নিলাম ডাক্তারের সাথে সাজ্জাদের কেবিনে প্রবেশ করলাম। সেখানে গিয়ে সাজ্জাদকে দেখে খুব মায়া লাগছে, কারণ যে মানুষটাকে সে ভালোবাসে সে মানুষটা যে আগের মতো নেই, অনেকটাই শুকিয়ে গিয়েছে। সবকিছু তো অনেকটাই সুন্দর ছিল, কিন্তু হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট সবকিছুই কেড়ে নিল। নীলা তখন সাজ্জাদকে বলল, তোমার কেমন লাগছে? কিন্তু সাজ্জাদ শুধু হা করে তাকিয়ে আছে, কিছুই বলছে না, কারণ তার মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার কারণে সাজ্জাদের ঠিক মতে কথা বলার শক্তিটিও যেন হারিয়ে ফেলছে। তখন মায়া বলল, থাক, কিছু বলা লাগবে না, তুমি রেস্ট নাও, আমি তোমার জন্য অপেক্ষায় আছি। এই বলে নীলা সাজ্জাদের হাতটা ধরে বসে রইল। নীলা তার হাতটা সাজ্জাদের সাথে লাগা মারতই সাজ্জাদের যেন কোনো একটা কিছু অনুভব হচ্ছে, সেটা অনেকটাই ভিন্ন। এদিকে সাইমনের সম্পর্কে আপনাদের ধারণা নেই, তাই তার সম্পর্কে আপনাদেরকে এখন বলি, কিভাবে তার জীবনটা এমন হয়ে গেল আর কিভাবে সে গড়ে উঠল। সাইমনকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল, তারপর তাকে বিক্রি করে দেওয়া হয়েছে। সেখান থেকে সাইমন অনেক কষ্টই করছে। যাদের কাছে বিক্রি করছে তারা হলো শহরের একদল মানুষরূপী শয়তান, যারা এরকম বাচ্চাদেরকে কিনে ভিক্ষা করায়। তখন সাইমনকে দিয়ে এইসব কাজ করাতো, কিন্তু সাইমনও যে নিরুপায়, কিছুই বুঝতো না। সে মাত্র 6 বছর বয়সে কি বুঝবে, একদম নিরুপায় হয়ে থাকতো। সাইমনের মনে হতো, আমার জীবনটা বুঝি এখানেই শেষ, আমি কখনোই কি আমার বাবা মাকে দেখতে পাবো না, আমার ছোট ভাইটাকে কি আমি আদর করতে পারবো না, কখন শেষ হবে এই অন্ধকার জীবন। সাইমনের পুরো কাহিনীটা আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন। সবকিছু তো একসাথে বলা যাবে না, সময়ের সাথে সাথে সবকিছুই আপনারা বুঝতে পারবেন। ধৈর্য ধরে গল্পটা দেখতে থাকুন। শুধু এতটুকুই বলবো, যাকে আপনারা মাফিয়া ভাবছেন, কিন্তু আসলে সে কি মাফিয়া? আসলে মানুষের জীবনে এমন কিছু সময় আসে যা কখনো সে চায় না, কিন্তু আল্লাহ তাআলা কপালে রাখলে সেটা কখনো মুছে ফেলা যায় না। তাই জীবনকে সামনে রেখে শত কষ্ট বুকে চাপা নিয়ে মানুষের সামনের দিকে এগোতে হই। চলুন এবার গল্পে ফিরে যাওয়া যাক। এদিকে সাজ্জাদের বাবা মা এখনো জানতে পারেনি যে সাজ্জাদের এখন এই অবস্থা, কারণ নিলয় এবং জান্নাত কেউ বলেনি। না বলার কারণটা হলো সাজ্জাদ কখনো চায় না তাদের সাথে আবার দেখা হোক, কারণ ওনারা ওকে অনেক খারাপ কিছুই বলছে, সেটা নিলয় খুব ভালো করেই জানে, তাই আর তাদেরকে বলিনি। কিন্তু নিলয় ভাবছে তাদেরকে একবার হলেও বলা দরকার। তাই নিলয় কি করলো, সাজ্জাদের বাবার নাম্বারে কল করলো আর বলল, আঙ্কেল কেমন আছেন? সাজ্জাদের বাবা বলল, হ্যাঁ ভালোই আছি, তুমি কেমন আছো? নিলয় তখন বলল, আঙ্কেল ভালো আছি, একটা কথা বলার দরকার ছিল। সাজ্জাদের বাবা বলল, বলো, কি বলবে? নিলয় তখন বলল, সাজ্জাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে নিয়ে আমরা হাসপাতালে আছি। কথাটা শোনা মাত্রই সাজ্জাদের বাবা চমকে উঠল, সাথে সাথে মোবাইলটা যেন হাত থেকে পড়ে গেল আর বলতে শুরু করলো, ওগো কোথায় তুমি? এটা আমি কি শুনলাম? ঠিক তখন সাজ্জাদের মা দৌড়ে এলো আর বলল, কি হয়েছে, এমন করছো কেন? সাজ্জাদের বাবা বলল, সাজ্জাদ নাকি এখন হসপিটালে। তখন সাজ্জাদের মা বলল, কি হয়েছে আমার সন্তানের? সাজ্জাদের বাবা বলল, ও নাকি অ্যাক্সিডেন্ট করছে, ওকে হাসপাতালে ভর্তি করে রেখেছে। কথাটি শুনে সাজ্জাদের মা কান্নায় ভেঙে পড়ে আর বলতে শুরু করলো, আমাদের ছেলেটাকে এমনিতেই আমরা অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিয়েছিলাম, সেই থেকে আমাদের সাজ্জাদ আমাদের কথা ভাবিনি, আমাদের কাছে আসেনি, আমাদের উপর ওর রাগ অভিমান, কিন্তু আজকে আমার ছেলেটার কি অবস্থা, এ কি হলো? যদি সাজ্জাদের কিছু হয় তাহলে আমরা কেউ আমাদের নিজেকে আর ক্ষমা করতে পারবো না, আমরা যে সারা জীবনের জন্য দোষী হয়ে যাব। হে আল্লাহ, তুমি আমার ছেলেটাকে সুস্থ করে দাও। তখন সাজ্জাদের বাবা ফোনটা হাতে নিয়ে বলল, হ্যালো নিলয়,
তুমি কি এখনো লাইনে আছো? নিলয় বলল, জি আঙ্কেল, আপনাদের ঠিকানা আমি দিচ্ছি, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসেন, কারণ সাজ্জাদের অবস্থা তেমন ভালো না। তখন সাজ্জাদের বাবা বলল, ঠিক আছে তুমি দাও, আমি আর সাজ্জাদের ভাই, বলতে গেলে আমাদের পুরো ফ্যামিলি আসছি। এই বলে সাজ্জাদের পুরো ফ্যামিলি হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। আর অন্যদিকে মায়ার স্বামী এমনিতে তার উপর অত্যাচার করে তা নীরবে সে সহ্য করত, কিন্তু এরই মধ্যে তার ভালোবাসার মানুষকে নিজেই গাড়ি চাপা দিয়ে দিল। সে অপরাধ যেন সে মানতেই পারছে না। এদিকে মায়ার স্বামী আসলো আর বলল, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব, আমি তোমার সাথে থাকতে চাই না। মায়ারও কিছু বলার নেই, সবকিছুই সে হারিয়ে ফেললো। চুপ করে মেয়েটা বসে আছে। তখন মায়ার স্বামী বলল, তুমি চাইলে এখনই যেতে পারো। মায়ার মাথা যেন কাজ করছে না, তখন বাসা থেকে বের হয়ে গেল। কারণ যেই সংসারে শান্তি নেই সেখানে থেকে কি করবে? যে ছেলে প্রতিদিন মারে, অত্যাচার করে, অন্য মেয়েদের সাথে থাকে, তার সাথে কি করে সংসার করবে? তাই সে কোনো কিছু চিন্তা না করে সাজ্জাদের উদ্দেশ্যে বের হলো। যে কোনো মূল্যে সাজ্জাদকে খুঁজে বের করতে হবে, ওর সাথে দেখা না করলে যে ওর ভালো লাগবে না। সাজ্জাদের যত কষ্টই হোক, সব কষ্ট সে তার করে নিবে। এদিকে সাইমন রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় একটা মেয়ের সাথে ধাক্কা খেল। মেয়েটি দেখতে সুন্দর, বলতে গেলে পরীর মতো। মেয়েটি তখন বলল, আপনি চোখে দেখেন না, এভাবে কেন হাসছেন? এমন সময় সাইমন বলল, সরি আমি দেখতে পাইনি। মেয়েটি তখন বলল, ইচ্ছে করেই তো করছেন তাই না? সাইমন বলল, আজব তো, ইচ্ছে করে কেন করব, আমি তো বললাম সরি। মেয়েটি তখন বলল, আচ্ছা বুঝছি, আপনি কেন সরি বলছেন, কারণ এখনকার যুগে এমন অনেকেই আছে। মেয়েটি এসব বলছে, কিন্তু সাইমনের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, সেজন্য মেয়েটির চোখে হারিয়ে গেছে, কোনোভাবেই চোখ ফেরাতে পারছে না। কিন্তু তার তো কখনো এমন হয়নি। আচ্ছা কিছু না মনে করলে একটা কথা বলি। মেয়েটি বলল, বলুন। তখন সাইমন বলল, আচ্ছা আপনার নাম কি? তখন মেয়েটি বলল, আমার নাম হলো। গল্প শুরু করার আগে কিছু কথা বলতে চাই। আসলে ভাই, আমরা গল্প কার জন্য বানাই? আমরা মূলত আপনাদের জন্যই গল্প বানিয়ে থাকি। আর আমরাও কিন্তু চাই যে প্রত্যেকটা পাঠ খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে নিয়ে আসার জন্য। কিন্তু কেমনে আপনাদের মাঝে এত তাড়াতাড়ি গল্পটা আমরা নিয়ে আসবো আপনারাই বলেন। একটা গল্প লিখে আবার রেকর্ড করি, তারপর আপনাদের জন্য পাঠগুলো নিয়ে আসি। একটা গল্প মাইন্ড খাটাইয়া লিখলে কমসে কম এর সময় লাগবে 40 দিনের মতো, কিন্তু আমরা এত লেট করতাছি না। যতটুক লেখা হইতাছে ততটুক আপনাদের মাঝে নিয়ে আসতাছি। তো বেশি কথা না, এইটাই ভাই, আপনারা যদি উৎসাহ দেন তাহলে আমি গল্পগুলো আপনাদের মাঝে খুব সহজে নিয়ে আসতে পারি। আর এইটাই, সবাইকে জানাই আমার পক্ষ থেকে অগ্রিম ঈদ মুবারক। তো অনেক তো কথা হইলো, তো গল্পটা কন্টিনিউ করা যাক। মেয়েটি তখন বলল, আমার নাম হলো মাইশা। সাইমন তখন বলল, নামটা খুব সুন্দর, আপনার নাম যেমন সুন্দর আপনি মানুষটাও তেমনই সুন্দর। মাইশা তখন বলল, হইছে আর পাম দেওয়া লাগবো না। সাইমন কিছু বলতে যাবে তার আগে একটা লোক বলে উঠলো, ম্যাডাম আপনি এখানে? সাইমন তখন বলল, কিরে তুই ওনাকে চিনিস নাকি? সাইমনের পিয়ে বলল, স্যার চিনি, আপনি যখন রক্তের কথা বলছিলেন ওই আপুটাই রক্ত দিয়েছিল। তখন সাইমন বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি এভাবে পাশে থাকার জন্য। মাইশা তখন বলল, আরে এখানে ধন্যবাদের কি আছে, আমি একজন মানুষ হিসাবে একজন মানুষের পাশে দাঁড়াবো, এটাই হচ্ছে বড় কথা। সাইমন আরো কিছুক্ষণ মাইশার সাথে কথা বলল। তারপর সাইমন মাইশার দিকে একটা কাঠ এগিয়ে দিয়ে বলল, এই নিন, এটা আমার কাঠ, যদি কখনো আপনার প্রয়োজন মনে হয় তাহলে একটা কল করবেন। এই বলে সাইমন সেখান থেকে চলে যায়। মেয়েটিও তার বাসার উদ্দেশ্যে রওনা হলো। কিছুক্ষণ পরে সাইমনের ফোনে একটা কল আসলো। সাইমন কলটা ধরতেই ওই পাশ থেকে কেউ একজন বলে উঠলো, আপনার ভাইয়ের জ্ঞান ফিরছে, এসে দেখে যেতে পারেন। সাইমন কথাটা শোনা মাত্রই অনেক খুশি হই, কিন্তু সে মনে মনে ভাবছে সে চায় না যে সাজ্জাদ যে ওর ভাই এ কথাটা কেউ জানুক। যে করেই হোক এটা আমি লুকিয়ে রাখবো, কখনোই প্রকাশ করব না। আপনারা হয়তো ভাবছেন কেন প্রকাশ করব না, তার একটাই কারণ, আমি জানি না আমি মানুষ হিসাবে কেমন, কিন্তু সমাজের চোখে আমি একজন অন্ধকার জগতের বাসিন্দা। ধরতে গেলে সবার কাছেই আমি খারাপ। আর সেই খারাপ হওয়ার কারণটা হলো আমি সবসময় অন্যায়ের প্রতিবাদ করি। আর এই নেশাটা আমার প্রতিটা শিরায় মিশে গেছে। আমি চাই না আমার জন্য আমার পরিবারের কেউ লাঞ্ছিত হোক। ছোটবেলা থেকে তো অনেক কষ্টেই বড় হয়েছি, অনেকদিন তো মুখে ভাতও জুটতো না, পানি খেয়ে থাকতে হতো।
পেটের ক্ষুধার কি জ্বালা সেটা একমাত্র আমি বুঝি। কাজ করতে করতে হাতে ফুসকা পড়ে গেছে, কিন্তু কেউ দেখতে আসেনি আমি কেমন আছি। সেই দিনগুলো আমি কখনো ভুলতে পারবো না। পরিবার সবকিছু থাকতেও আমি একজন অনাথের মতো বড় হয়েছি। আমি জানি না আমাকে ওনারা খুঁজছেন কিনা, তার কারণ একটাই, আমি তাদের পালিত সন্তান ছিলাম। তবে এতটুকু জানি, আমাকে অনেক ভালোবাসতো, নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসতাম। এসব কথা ভাবছি আর চোখ দিয়ে অজরে পানি পড়ছে। তখন সাইমনের আন্ডারে কাজ করা লোকটি উঠে বলল, স্যার এতিমখানার চাল ডাউল সবই শেষ, এখন কি করব? সাইমন তখন বলল, তুই ওইসব নিয়ে চিন্তা করিস না, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, তুই এতিমখানার সব ব্যবস্থা করে দিয়ে আয়। এতিমদের মুখে হাসি ফুটাতে চাই, কারণ আমি যে কষ্ট বড় হয়েছি, তাই আমি চাই সকল এতিমদের মুখে হাসি ফুটুক। আমি চাই সকল এতিমদের পাশে দাঁড়াতে। আল্লাহ যখন আমাকে দিয়েছে ওইটা আমি অবশ্যই কাজে লাগাতে চাই। তারপর সাইমন হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো। এমন সময় সাইমনের মোবাইলে একটা কল আসলো। মেইলে কণ্ঠে কেউ বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন সাইমন সাহেব? তখন সাইমন সালামের উত্তর দিয়ে বলল, হ্যাঁ ভালোই আছি। আর আপনি কে বলছেন? ওই পাশ থেকে একটা মেয়ে বলল, আমাকে চিনছেন? তখন সাইমন বলল, না, আমি তো আপনাকে চিনতে পারিনি। আর আপনি আমার নাম্বার কোথায় পেলেন? মনে হয় আপনি ভুল নাম্বারে কল করছেন। তখন মেয়েটি বলল, আপনি আমাকে ভুলে গেছেন, আমি হচ্ছি মাইশা। কথাটা শোনা মাত্রই মনে মনে ভাবলো, মেয়েটার কণ্ঠ কতই না সুন্দর। ও আচ্ছা, তাহলে এটা আপনি। আর কি মনে করে কল করলেন? মাইশা তখন বলল, আমি যাকে রক্ত দিয়েছিলাম তাকে তো আমি কখনো দেখিনি, তাই আমার মন চাচ্ছিল তাকে একটু দেখার জন্য। উনি কি এখন সুস্থ আছেন? মনে করে আমাকে আপনার সাথে নিয়ে যেতে পারবেন? সাইমন তখন বলল, আচ্ছা, আপনাকে আমি অ্যাড্রেস দিচ্ছি, আপনি সেখানে চলে আসেন, আমি আপনাকে নিয়ে যাব। এই বলে ফোনটা রেখে দিল। এদিকে মায়া হসপিটালে আসলাম। এসে খুঁজতে খুঁজতে সাজ্জাদের কাছে আসলো। ওইখানে সবাই থাকার কারণে ভিতরে যাচ্ছে না, বাহিরে দাঁড়িয়ে আছে। এমন সময় নিলয়কে দেখে মায়া বলল, আসসালামু আলাইকুম এভরিওয়ান, পার্ট 2 কেমন লাগছে ওইটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ স্পেশাল কিন্তু একটা ভিডিও আসতেছে, তো ওইটা কমিউনিটি দেওয়া আছে, ওইটাতে আপনারা আপনাদের ভোট জানাবেন। আর সবাই আমাদের পাশে থাকবেন। আর নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।